যেখানে কোনো প্রকার মাটি ছাড়া আমরা ঘাস উৎপাদন করতে সক্ষমতা দেখিয়েছি। এটার প্রেক্ষাপট হচ্ছে বাংলাদেশের যে সার্বিক অবস্থা, আমাদের আয়তন সীমিত, জনসংখ্যা অনেক বেশি, আমাদের যে আবাদি জমি আছে সবকিছু প্রায় বেশিরভাগই আমাদের কাজে লাগে আমাদের ফসল উৎপাদনের জন্য, খাদ্যশস্য উৎপাদনের জন্য। ঘাস উৎপাদনের জন্য তেমন কোনো জায়গা নেই। এছাড়াও শহর এলাকায় কিছু শৌখিন খামারি আছেন যারা গবাদি পশু পালন করে থাকেন, কিন্তু তাদের ঘাস উৎপাদনের জন্য তেমন কোনো জায়গা নেই। এই সকল খামারিদের জন্য আমরা এই বিকল্প এই ঘাস উৎপাদনের এই প্রযুক্তিটাকে আমরা পরীক্ষা করে দেখেছি এবং আমরা সফলতা পেয়েছি। এখানে প্রাথমিকভাবে আমরা 5টা প্রজাতির ঘাস নির্বাচন করি এবং এই 5টা প্রজাতির ঘাস উৎপাদন করে আমরা সফলতা পেয়েছি। আমাদের যে দেশে যে পশুদের খাবার উৎপাদনের যে একটা কালচার, সেটা কিন্তু খুব অনুপস্থিত। আমরা খুব কম দেখি যে আমার 10টা গরু আছে বা 5টা গরু আছে, তার জন্য আমি যে সমস্ত খাবার দরকার সেগুলো কিন্তু যেভাবে উৎপাদন করে খাওয়াতে বিদেশে দেখেছি, একটা বিশাল ভিড় থাকে। এবং আমার একটা অভিজ্ঞতা ছিল কানাডাতে, একজন পুরুষ একজন মহিলা প্রায় 80টার মতো গরু পালত। এবার এক একটা গরু প্রায় প্রতিদিন সকালে বিকালে মিলে 80 কেজি দুধ দিত, বিশাল। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। গরু পালন করতে গেলে, বিশেষ করে ডেইরি সাইড গাভী পালন করতে গেলে, যে আমরা জানি যে আমরা সবসময় বলি যে গাভী পালন করতে গেলে সবুজ ঘাসের কোনো বিকল্প নাই। ডেইরি সেক্টরকে যদি আমরা ডেভেলপ করতে চাই, দুধ এবং মাংস যদি আমরা উন্নয়ন করতে চাই, আমাদের সবুজ ঘাসের কোনো বিকল্প নেই। কিন্তু বর্তমানে সবুজ ঘাসের জন্য যে জমির যে বর্তমান যে অভাব, আমি উপজেলা ল্যাবরেটরি করে যখন ডুমুরিয়া ছিলাম, ডুমুরিয়া এই হাইড্রোপনিক করার সকল প্রকল্প মনে তারা করছিল সম্ভব। এটা আসলে অত্যন্ত ভালো। এটা আপনার তো ছবি দেখছেন, রিসার্চ পেপারগুলো, নিউট্রিয়েন্ট ভ্যালুগুলো দেখছেন আর কি। আসলে এটা অত্যন্ত গুরুত্ব আর কি, মানে বর্তমান প্রেক্ষাপটে। কারণ বিশেষ করে যারা শহরে বা অনেকে যে আসলে গাভী পালন করতে ইচ্ছুক, খাদ্য নিরাপত্তার পাশাপাশি প্রাণীর যে খাবার, সেই জায়গাটাতে খাদ্য নিরাপত্তাকে অ্যাড্রেস করছে। এরপরে আমরা দেখলাম যে জলবায়ু পরিবর্তন এবং এই জলবায়ু পরিবর্তনের যে চ্যালেঞ্জগুলি আমাদের সামনে আসছে, সেই জায়গাতে এটা একটা বিকল্প দিক নির্দেশনা দিতে পারে। এর পাশাপাশি আমরা দেখলাম যে স্মার্ট এগ্রিকালচারের কথা বলা হচ্ছে, যে কৃষি করব কিন্তু আরো এখন বুদ্ধিভিত্তিক কৃষি করতে হবে। এটা যে শুধু আমরাই করছি এখানে তা নয়। আপনারা মিৎসুবিশি কর্পোরেশনের নাম শুনেছেন। জাপানে তারা অটোমোবাইল বানায়, ইলেকট্রিক এবং ইলেকট্রনিক আইটেম তৈরি করত। সেই মিৎসুবিশি কর্পোরেশন কিন্তু হাইড্রোপনিক পদ্ধতিতে মানব এবং পশু খাদ্য উৎপাদন করছে, তাও ল্যাবরেটরি স্কেলে না, অনেক বড় স্কেলে আর কি, যে কমার্শিয়াল স্কেলে করছে। তাহলে এটা কিন্তু একটা স্মার্ট এগ্রিকালচার এই প্রকল্পটিও।